হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু সঙ্গী সাথী পাঠশালা। আজকে আমরা ডিএলএড পার্ট 1 সেশন 2025-27 সাবজেক্ট বেঙ্গলি CPS 1 ল্যাঙ্গুয়েজ 1 চ্যাপ্টার 4 আমরা শুরু করেছিলাম। ইতিমধ্যে এর দুটো পর্ব আলোচনা হয়ে গেছে। আজকে আমরা 3 নম্বর পর্ব নিয়ে আলোচনা করব। আজকে আমাদের 3 নম্বর পর্বের প্রথম প্রশ্ন হচ্ছে, শ্রবণ কৌশল কয় ধরনের ও কী কী, অথবা বিশেষজ্ঞরা কয় ধরনের শ্রবণ কৌশলের ধারণা দিয়েছে সেগুলো কী কী। তো ভাষা বিশেষজ্ঞরা দুই ধরনের শ্রবণ কৌশলের ধারণা দিয়েছেন। এগুলি হলো তথ্য আহরণ কৌশল এবং ধারণা গঠন কৌশল। তাহলে ভাষা বিশেষজ্ঞরা দু ধরনের শ্রবণ কৌশলের ধারণা দিয়েছে। একটা হচ্ছে তথ্য আহরণের কৌশল, দুই হচ্ছে ধারণা গঠন কৌশল। এর পরের প্রশ্ন হচ্ছে, তথ্য আহরণ কৌশল বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। তথ্য আহরণ কৌশল বলতে বোঝায় শোনা বক্তব্য বা ভাষণ থেকে নির্দিষ্ট তথ্য অংশ বা প্রয়োজনীয় উপাত্ত সংগ্রহ করার কৌশল। অর্থাৎ বিশেষ তথ্য সংগ্রহে মনোনিবেশ করা এবং মূল ভাবনা বোঝার চেষ্টা করা। অর্থাৎ কেউ কিছু বলছে, সেটা শুনে কি বলতে চাইছে সেটা বোঝার চেষ্টা করা। এই কৌশলে শ্রোতার মনোযোগ দেয় কে, কি, কোথায়, কখন, কত ইত্যাদি ওপর। অর্থাৎ সহজ কথায় বলতে গেলে শোনা বিষয় থেকে মূল তথ্য আলাদা করে নেওয়াই হলো এর লক্ষ্য। এটি সাধারণত নির্দেশনা, ঘোষণা, পাঠ বা তথ্যভিত্তিক আলোচনায় ব্যবহৃত হয়। উদাহরণ হিসেবে বলা যায়, শিক্ষক পরীক্ষার তারিখ, সময় ও সিলেবাস বললে শিক্ষার্থী সেগুলো মন দিয়ে শুনে মনে রাখার চেষ্টা করে। এটা হলো তথ্য আহরণের কৌশল। অর্থাৎ আমরা কোনো কিছু বলছে যখন কেউ, সেটা শুনে বলছি কে বলছে, কি বলছে, কোথায় বলছে, কখন বলছে, কি বলা হচ্ছে, কার বিষয়ে বলা হচ্ছে, এগুলো। পরের প্রশ্ন হচ্ছে, ধারণা গঠন কৌশল বলতে কি বোঝো? উদাহরণ সহ ব্যাখ্যা করো। ধারণা গঠন কৌশল বলতে বোঝায় শোনা বক্তব্য থেকে মূল ভাব, অর্থ ও ধারণা অনুধাবন করে নিজের মনে একটি সুসংগঠিত ধারণা তৈরি করার কৌশল। অর্থাৎ বক্তব্যকে বোঝার জন্য শব্দবন্ধ, বাক্য গঠন, ব্যাকরণ ইত্যাদি বিশ্লেষণ করা হয় এবং ভাষার প্রতিটি অংশকে খুঁটিয়ে বিচার করা হয়। এই কৌশলে শ্রোতা বক্তব্যের মূল ভাব বোঝে, কারণ ও ফলাফলের সম্পর্ক নির্ণয় করতে পারে, পূর্বজ্ঞান ও নতুন তথ্যের মধ্যে সম্পর্ক স্থাপন করে। এর লক্ষ্য শুধু তথ্য নেওয়া নয়, বরং অর্থপূর্ণভাবে উপলব্ধি তৈরি করতে পারা। উদাহরণ হিসেবে বলা যায় যে, গল্প বা বক্তৃতা শোনার পর শিক্ষার্থী যদি গল্পের শিক্ষণীয় দিক বা মূল বার্তা বা নৈতিকতা বা নীতি শিক্ষাটি বুঝতে পারে বা ব্যাখ্যা করতে পারে, তাহলে সে ধারণা গঠন কৌশল ব্যবহার করেছে। অর্থাৎ কি, যে কোনো একটি বিষয়কে আমরা বুঝে তার মূল বিষয়টিকে বুঝতে পারি। এটাই হচ্ছে আমাদের ধারণা গঠনের কৌশল, যে সেই বিষয় থেকে আমাদের কিছু নিজস্ব ধারণা তৈরি হলো। পরের প্রশ্ন হচ্ছে, শ্রবণ দক্ষতা বিকাশের প্রয়োজনীয়তা আলোচনা করো। শ্রবণ দক্ষতা বিকাশের প্রধান প্রয়োজনীয়তাগুলি হলো: 1. শ্রবণ যে একটি গুরুত্বপূর্ণ দক্ষতা, সেই বিষয়ে শিক্ষার্থীদের সচেতন করা। 2. কোথায় কোন ধরনের কৌশল ব্যবহার জরুরি তা বুঝতে পারা। কৌশল প্রয়োগ করে বোধগম্যতার মাত্রা বাড়ানো যায় তা বুঝতে পারা। বার্তার মধ্যে প্রয়োজনীয় ও অপ্রয়োজনীয় অংশ বুঝতে পারা এবং শ্রবণ দক্ষতার সঙ্গে মনোযোগ ও সক্রিয়তার সম্পর্ক বুঝতে পারা। অর্থাৎ শ্রবণ প্রক্রিয়াকে কাজে লাগিয়ে আমরা নিজেদের জ্ঞান ও শ্রবণ কৌশলকে আরো উন্নত করতে পারি। শোনার মধ্যে দিয়ে নতুন নতুন শব্দ, ভাষার রীতি বুঝতে পারি। আমরা যে দু ধরনের কৌশল পড়লাম, তথ্য আহরণ কৌশল এবং ধারণা গঠন কৌশল, কোন ধরনের কৌশল কোথায় ব্যবহার হবে, কোন পরিস্থিতিতে ব্যবহার হবে তা বুঝতে পারবে। কৌশল প্রয়োগ করে বোধগম্যতার মাত্রা, মানে কৌশলগুলি প্রয়োগ করে নিজেদের বোঝার ক্ষমতা বাড়ানো যায়। বার্তার মধ্যে প্রয়োজনীয় অপ্রয়োজনীয় বুঝতে পারা যায় অংশ কোনটি, এবং শ্রবণ দক্ষতার সঙ্গে মনোযোগ এবং সক্রিয়তার সম্পর্ক বুঝতে পারা যায়। আমরা যদি কেবলমাত্র শুনি তাতে কিছু হয় না, যখন আমরা সেই জিনিসটা মন দিয়ে শুনবো, মনোযোগ দিয়ে যদি না শুনি তাহলে তার বিষয়বস্তুটা আমরা কিছু বুঝতে পারবো না। পরের প্রশ্ন হচ্ছে, শ্রবণ দক্ষতার ক্ষেত্রে যে সকল সমস্যা আসে তা আলোচনা করো ও সমাধানের উপায় উল্লেখ করো।
শ্রবণ দক্ষতার ক্ষেত্রে শিক্ষার্থীদের মধ্যে বেশ কয়েকটি সমস্যা দেখা যায়। এগুলি হলো: এক, সঠিকভাবে শোনার অভ্যাস। শিক্ষার্থী অনেক সময় শুনতে বিশেষ সচেতন থাকে না, ফলে সে অমনোযোগী হয়ে ওঠে এবং শোনার বিষয়টি ব্যাহত হয়। তাই শিক্ষককে নানা রকম শিক্ষা উপকরণ সংগ্রহ করে বিষয়বস্তুকে শিক্ষার্থীর সামনে এমনভাবে উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থীর কাছে বিষয়টি আকর্ষণীয় হয়ে ওঠে এবং তাতে তাদের মনোযোগ আকৃষ্ট হয়। পরেরটি হচ্ছে ধৈর্যের অভাব। কোনো কিছু নতুন শেখা শুরু হলে অনেক ক্ষেত্রে শিক্ষার্থীর ধৈর্যের অভাব দেখা যায়। ধৈর্যের অভাব ঘটলে মনোযোগের অভাব ঘটে। শিক্ষকের কথাও তারা ঠিকমতো শুনতে পায়ও না। ফলে শিক্ষককে এমনভাবে পাঠ্য বিষয় উপস্থাপন করতে হবে যাতে শিক্ষার্থী মনোযোগ প্রথম থেকেই পাঠের প্রতি আকৃষ্ট হয়। পরের পয়েন্ট হচ্ছে নীরস পাঠ পরিবেশন। শিক্ষকের পঠন পাঠন যদি সহজ, সাবলীল, সরস না হয় তাহলে শিক্ষার্থীদের মনোযোগ শিক্ষক আকৃষ্ট করতে পারে না। ফলে শিক্ষার্থীর শ্রবণ প্রক্রিয়া বাধাপ্রাপ্ত হয়। শিক্ষককে পূর্ব প্রস্তুতি এমনভাবে গ্রহণ করতে হবে যাতে তিনি খুব ভালোভাবে বিষয়টি তাদের সামনে উপস্থাপন করতে পারেন, তাদেরকে শিক্ষায় সক্রিয় অংশগ্রহণ করতে উৎসাহিত করতে পারেন। নেক্সট হচ্ছে ভাষাগত জটিলতা। অনেক সময় শিক্ষকের ব্যবহৃত ভাষা শিক্ষার্থীর মানসিক স্তরের তুলনায় কঠিন হয়ে যায়। অতিরিক্ত জটিল শব্দ, বাক্য, দীর্ঘ বাক্য, অপরিচিত পরিভাষা ব্যবহারের ফলে শিক্ষার্থীরা সঠিকভাবে বিষয়টি বুঝতে পারে না এবং শুনতেও আগ্রহ হারায়। তাই শিক্ষককে শিক্ষার্থীর বয়স, মান অনুযায়ী সহজ, স্পষ্ট, সাবলীল ভাষা ব্যবহার করতে হবে এবং প্রয়োজনে উদাহরণ দিয়ে বিষয়টি ব্যাখ্যা করতে হবে। পরের পয়েন্ট হচ্ছে বাহ্যিক পরিবেশগত বিঘ্ন। শ্রেণীকক্ষে অতিরিক্ত ভিড়, শব্দ, গরম বা অস্বস্তি পরিবেশ থাকলে শিক্ষার্থীদের মনোযোগ নষ্ট হয়, ফলে তারা মনোযোগ সহকারে কিছু শুনতে পারে না। তাই শিক্ষককে পাঠদানকালে শ্রেণীকক্ষের পরিবেশ যাতে শান্ত, পরিচ্ছন্ন এবং শিক্ষার উপযোগী থাকে তা ধরে রাখার চেষ্টা করতে হবে যাতে শিক্ষার্থী মনোযোগ দিয়ে তাদের পড়াটি শুনতে পারে। এরপরে হচ্ছে মানসিক চাপ বা উদ্বিগ্নতা। অনেক সময় শিক্ষার্থীরা পারিবারিক বা ব্যক্তিগত সমস্যার কারণে মানসিক অস্থিরতায় থাকে। এই অস্থিরতা তাদের শ্রবণ প্রক্রিয়াকে ব্যাহত করে। তাই শিক্ষককে সহানুভূতিশীল আচরণ করতে হবে, শিক্ষার্থীদের সঙ্গে আন্তরিক সম্পর্ক গড়ে তুলতে হবে এবং প্রয়োজনে পরামর্শ দিয়ে তাদের মানসিক স্বস্তি প্রদান করতে হবে। এর পরের প্রশ্ন হচ্ছে কথন দক্ষতা বলতে কি বোঝো? শ্রবণ দক্ষতার পরেই রয়েছে আমাদের কথন দক্ষতা। কথন দক্ষতা বা স্পিকিং স্কিল বা এবিলিটি হলো ভাষার মাধ্যমে সুস্পষ্ট, শুদ্ধ ও সাবলীলভাবে নিজের ভাব, অনুভূতি, মতামত প্রকাশ করার ক্ষমতা। এটি ভাষা শিক্ষার একটি গুরুত্বপূর্ণ উপাদান। সঠিক উচ্চারণ, উপযুক্ত শব্দচয়ন, স্বরের ভঙ্গি ও আত্মবিশ্বাস কথন দক্ষতার প্রধান বৈশিষ্ট্য। অর্থাৎ আমরা নিজেদের ভাব নিজেদের মুখের ভাষার মধ্যে দিয়ে প্রকাশ করতে পারছি, সেটাই হচ্ছে আমাদের কথন দক্ষতা। কথন দক্ষতার ক্ষেত্র বলতে কি বোঝো? কথন দক্ষতার ক্ষেত্র বলতে কথন প্রক্রিয়ায় অন্তর্গত বিভিন্ন দিক বা উপাদানকে বোঝায়, যেগুলির সমন্বয়ে একজন ব্যক্তি সঠিক, স্পষ্ট ও পরিস্থিতি উপযোগীভাবে কথা বলতে সক্ষম হয়। অর্থাৎ কথন প্রক্রিয়ায় বিভিন্ন দিক বা উপাদান রয়েছে, যেগুলো অনুসরণ করে একজন ব্যক্তি কোন পরিস্থিতিতে কোন বিষয় নিয়ে কিভাবে কথা বলতে হয় সেটা বুঝতে পারে এবং বলতে পারে। আরও সহজভাবে বলতে গেলে কথন দক্ষতার ক্ষেত্র বলতে বোঝায় কথন দক্ষতার অন্তর্গত বিভিন্ন উপাদান বা দিকগুলিকে বোঝায়, যেগুলির সমন্বয়ে একজন ব্যক্তি সঠিকভাবে ও কার্যকরভাবে কথা বলতে সক্ষম হয়। অর্থাৎ কথা বলার সময় যে সকল গুণ, কৌশল ও ভাষাগত বৈশিষ্ট্যের প্রয়োজন হয় সেগুলি কথন দক্ষতার ক্ষেত্র। এরপরে হচ্ছে কথন দক্ষতার ক্ষেত্রকে কয় ভাগে ভাগ করা যায় ও কি কি? কথন দক্ষতার ক্ষেত্রকে মূলত 3 ভাগে ভাগ করা যায়। এগুলি হলো যান্ত্রিকতার দিক, কার্যাবলী, সামাজিক ও সাংস্কৃতিক নিয়ম নীতি। পরের প্রশ্ন হচ্ছে কথন দক্ষতার ক্ষেত্রে যান্ত্রিকতার দিক বলতে কি বোঝো? কথন দক্ষতার ক্ষেত্রে যান্ত্রিকতার দিক বলতে ভাষার গঠনমূলক ও প্রযুক্তিগত উপাদানগুলিকে বোঝায়, যেগুলির সাহায্যে একজন ব্যক্তি শুদ্ধ, স্পষ্ট ও নিয়ম মাফিকভাবে কথা বলতে পারে। অর্থাৎ ভাষার নিয়ম ও কাঠামো সঠিকভাবে প্রয়োগ করার ক্ষমতাই হলো যান্ত্রিকতার মূল বিষয়। অর্থাৎ কথন দক্ষতার মধ্যে দিয়ে আমাদের বক্তব্যকে আমরা শুদ্ধ, স্পষ্ট ভাষার নিয়ম ও কাঠামো অনুযায়ী প্রয়োগ করতে পারছি, এটাই হচ্ছে যান্ত্রিকতার দিক।
পরের প্রশ্ন হচ্ছে কথন দক্ষতার ক্ষেত্রে যান্ত্রিকতার দিকের অন্তর্ভুক্ত বিষয়গুলি ব্যাখ্যা করো। কথন দক্ষতার ক্ষেত্রে যান্ত্রিকতার দিকের অন্তর্ভুক্ত বিষয়গুলি হলো: এক হচ্ছে সঠিক উচ্চারণ, শব্দ ও ধ্বনির স্পষ্ট ও নির্ভুল উচ্চারণ। 2, ব্যাকরণগত শুদ্ধতা, ভাষার নিয়ম মেনে সঠিক বাক্য গঠন করা। 3, উপযুক্ত শব্দভাণ্ডার, প্রয়োজন অনুযায়ী সঠিক শব্দ নির্বাচন ও প্রয়োগ করা। 4, স্বর ও ধ্বনির নিয়ন্ত্রণ, স্পষ্টতা বজায় রেখে কথা বলা। উদাহরণ হিসাবে বলা যায়, কেউ যদি বলে আমি স্কুলে যাই, এই বাক্যটা ব্যাকরণগতভাবে ভুল হবে এবং শুনতেও ঠিক লাগছে না। তাই আমি স্কুলে যাই বললে তখন এটি সুন্দরভাবে বোঝা যায়। এখানে ব্যাকরণ ও শব্দের সঠিক ব্যবহারই হলো যান্ত্রিকতার দিকের নির্দেশ। অতএব কথন দক্ষতার যান্ত্রিকতার দিক বলতে ভাষার শুদ্ধতা, গঠনগত সঠিক হচ্ছে কিনা সেটার সঙ্গে সম্পর্কিত অংশকেই বোঝায়। তো এই ছিল আজকে আমাদের গুরুত্বপূর্ণ 10টা প্রশ্ন। অবশ্যই এর আগে ক্লাসগুলি চ্যানেলে ভিজিট করে দেখে নিও।